2019 সালের নভেম্বর মাসের 12 তারিখ আমাদের ঝাড়খণ্ড হয়ে ওড়িশা সফরের তৃতীয় দিন। গোবরডাঙ্গা থেকে আমি তাপস সেন এবং আমার সঙ্গী সুপ্রিয় সরকার হোন্ডা শাইনে চড়ে পৌঁছে গেছি ওড়িশার মধ্য অংশে। আজ সকালে সম্বলপুর থেকে বের হয়ে দুপুর 1টা নাগাদ বালিগুড়া পৌঁছে রওনা হয়েছি দারিংবাড়ির দিকে। বালিগুড়া কান্ধামাল জেলার বেশ গুরুত্বপূর্ণ শহর। এর আশপাশে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র আছে, যদিও সবকটাই প্রকৃতি ভিত্তিক। বালিগুড়া থেকে এই অঞ্চলের সবচেয়ে নামকরা পর্যটন কেন্দ্র দারিংবাড়ির দূরত্ব 51 কিলোমিটার। পথে তেমন কোনো একটা নামকরা জায়গা পড়বে না, মোটামুটি দক্ষিণ পূর্ব দিকে রাস্তা। পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর এই রাস্তা এগোবে। পথের সৌন্দর্যটাই এদিকে উপভোগ্য। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগা উচিত। এখন 1:15 বাজে। আমরা চারপাশে পাহাড় ঘেরা একটা সুন্দর উপত্যকার মধ্য দিয়ে চলেছি। সবুজ জঙ্গলের মাঝে ছোট ছোট চাষের জমি, কোথাও ধান চাষ হয়েছে। এদিকে তো দেখছি কেবলই জঙ্গল, দারুণ। একটা চকের দিকে এগোচ্ছি আমরা। বাঁদিকের রাস্তা চলে গেছে ফুলবনির দিকে, কিন্তু আমরা যাব সোজা রাস্তায়, যেটা চলে গিয়েছে ব্রহ্মপুর বা পূর্বতন বেরহামপুরের দিকে। আমরা এখন চলেছি NH-59 ধরে। রাস্তা বেশ ভালো, তবে মাত্র 2 লেনের রাস্তা, বেশ সরু। বসতিহীন অঞ্চলের মধ্য দিয়ে চলেছি আমরা। এই এলাকাটা সমতল, আশপাশে সুন্দর জঙ্গল। এদিকে দেখছি রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তাটা চওড়া করার কাজ হচ্ছে। সামনেই বসতি অঞ্চল আসছে। চাষের জমি, গাছপালা দেখতে পাচ্ছি। এবার বাড়িঘর দেখা যাচ্ছে। ওড়িয়া ভাষায় সব লেখা বলে কিছুই পড়তে পারছি না। ভারী চমৎকার ধান হয়েছে দেখছি। রোদের খুব তেজ। গাড়ি চললে তেমন অসুবিধা না হলেও ক্রমশ কিন্তু ক্লান্ত হয়ে পড়ছি। রাস্তাটা চওড়া করার জন্য কিছু গাছপালা কাটা হয়েছে।
চমৎকার ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ ভালো লাগছে। এখানে পুরো জঙ্গল কেটে চাষের জমি হাসিল করা হয়েছে, খুব বড় শস্যক্ষেত্র। হালকা বসতি অঞ্চলের মধ্য দিয়ে চলেছি, মাঝে মাঝে বাড়িঘর দেখা যাচ্ছে। এই তো এখানে একটা স্কুল দেখছি। এখানে রাস্তার দুপাশেই বিস্তীর্ণ ধানের ক্ষেত পাকা ফসলে ঝলমল করছে। অনেকটা দূরে জঙ্গল, পাহাড়। এদিকটায় মাটি খোঁড়া আছে বলে বুঝতে পারছি যে এখানে লোহা সমৃদ্ধ ল্যাটেরাইট মাটি আছে। দারিংবাড়ির কিছুটা আগে এই জায়গাটা এত ভালো লেগে গেল যে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। রাস্তার বাঁকের মুখে এই জায়গাটা জঙ্গলের মধ্যে। এখন বেলা 2টো বেজে গেছে, একদম চারপাশেই জঙ্গল। এগুলো সরল বর্গীয় বৃক্ষ, চির বা পাইনের জঙ্গল। স্বাভাবিকভাবে এই গাছ এখানে হয় না, নিশ্চয়ই রোপণ করা হয়েছে। এমন চিরপাইনের জঙ্গল নেতারহাটেও দেখেছি। এটা রাস্তার ডান পাশের দৃশ্য। রাস্তার উল্টো দিক অর্থাৎ দারিংবাড়ির দিকে পাহাড় এবং সুন্দর জঙ্গল। এদিকে রোদটা পড়েছে অসাধারণ। একটা বিষয় একটু আশ্চর্য মনে হচ্ছে, এদিককার জঙ্গলে কিন্তু বড় গাছ খুব কম, বিশেষত রাস্তার কাছে। মনে হয় সব কেটে সাফ করে দিয়েছে। যা দেখছি তার বেশিরভাগই আগাছা। দূরের দিকের পাহাড়ে বড় গাছ আছে। এই আগাছার জঙ্গল শীতের আধিক্য হলে শুকিয়ে যাবে, তখন আর কিন্তু এই অসাধারণ সবুজটা থাকবে না। এখন চারপাশটা এত সুন্দর সবুজ যে আমরা বেশ অনেকটা সময় এখানে ঘোরাফেরা করে কাটিয়ে দিলাম। মনের শান্তি, চোখের শান্তি। চিরপাইনের জঙ্গলটা অবশ্য খুব একটা বড় নয়, তাও বারবার এর দিকেই চোখ চলে যাচ্ছে। হিমালয়ের পরিচিত দৃশ্যও দেখতে পাচ্ছি যে বছর 30 আগে প্রথম ভ্রমণ পত্রিকায় এই দারিংবাড়ির নাম জেনেছিলাম। সেখানে এই জায়গার পরিচিতি জ্ঞাপক হিসাবে ওড়িশার কাশ্মীর কথাটি বলা হয়েছিল। আরও জেনেছিলাম দারিংবাড়ি হল ওড়িশার একমাত্র জায়গা যেখানে শীতে বরফ পড়ে। বিষয়টা বেশ অবিশ্বাস্য মনে হয়েছিল, কারণ দারিংবাড়ির উচ্চতা মাত্র 3000 ফুট। পশ্চিমঘাট অঞ্চলে এর থেকে উঁচু অনেক জায়গায় আছে। সেসব অঞ্চলেও কিন্তু বরফ পড়ার মতো ঘটনা আমি শুনিনি অন্তত। যাই হোক, হয়তো কোনোবার এখানে বরফ পড়েও থাকতে পারে। আমার অবশ্য সন তারিখ এসব কিছুই জানা নেই। কাশ্মীরের সৌন্দর্যের প্রশস্তি অনেক শুনলেও তখনও অবধি আমি কাশ্মীর দেখিনি। তাই বাড়ির অনেকটা কাছেই কাশ্মীরের মতো সুন্দর জায়গা আছে ভেবে এখানে আসার ইচ্ছা বহুদিনের। আজ সেই ইচ্ছা পূরণ হলো। কিন্তু এর মধ্যে বেশ কয়েকবার কাশ্মীর বেরিয়ে আসার সুবাদে কাশ্মীর সম্পর্কে আমার এখন তো কিছুটা ধারণা আছে। তাতে বলতে পারি কাশ্মীরের সাথে এই উপত্যকার মিল তেমন একটা কিছু নেই। কেবলমাত্র একটা কৌতূহল সৃষ্টি করা ছাড়া এই ওড়িশার কাশ্মীর কথাটার অন্য কোনো তাৎপর্য নেই।
তবে আশপাশের তুলনায় জায়গাটা ঠান্ডা, সেটা কিন্তু আমরা বেশ টের পাচ্ছি। নিশ্চয়ই গরমকালেও এই বৈশিষ্ট্যটা থাকে। শোনা যায় শীতে এখানে উষ্ণতা 0-র নিচেও নেমে যায়, অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে। তবে তুষারপাতের কথা ইদানিংকালে অন্তত আমি শুনিনি। পৌঁছে গেলাম দারিংবাড়ি, যে অসাধারণ সবুজ অঞ্চলের মধ্যে দিয়ে এখানে আসলাম, তার ছিটে ফোটাও এই জায়গাটায় নেই। ন্যাড়া, রুক্ষ, ধুলিমলিন একটা জায়গা। তবে দোকানপাট, হোটেল ইত্যাদি আছে। বেশ জোরালো একটা বাতাস দিচ্ছে আর প্রচণ্ড ধুলো উঠছে। থাকার জন্য হোটেল খুঁজতে গিয়ে দাম শুনে বেশ অবাক হলাম, অনেক বেশি। সিদ্ধান্ত নিলাম এখানে থাকবো না, এগিয়ে যাব তপ্তপানির দিকে। এই NH-59 ধরেই ব্রহ্মপুরের দিকে অর্থাৎ দক্ষিণ ঘেঁষা পূর্বে এগোলে প্রথম যে বড় জায়গাটা আসবে তার নাম সুরাডা। সরাসরি ওই রাস্তায় গেলে ব্রহ্মপুর পৌঁছানো যায়, তবে আমরা দক্ষিণে বেঁকে SH-36 ধরব। ওই রাস্তায় কিছুটা এগিয়ে তপ্তপানির রাস্তা পাওয়ার কথা থাকলেও বিভিন্ন জায়গায় লোকজনের কাছে বিভ্রান্তিমূলক কথা শুনে পরন্ত বিকেলে ব্রহ্মপুরেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আবার দক্ষিণ পূর্বে দিঘাপাহান্ডি নামে একটা জায়গায় পৌঁছালাম। সেখান থেকে পশ্চিমে তপ্তপানি আর পূর্বে ব্রহ্মপুর। প্রায় সন্ধ্যা নেমে আসায় আমরা অপেক্ষাকৃত অনেক বড় জায়গা ব্রহ্মপুরের দিকেই চললাম। দারিংবাড়ি থেকে এই ঘুরপথে ব্রহ্মপুর প্রায় 140 কিলোমিটার দূরত্বে। এখানে ডান দিকের রাস্তাটা কিছুটা স্থানীয় আকর্ষক স্থানের দিকে চলে গেছে। আমরা সোজা চললাম সোরাডার দিকে। দারিংবাড়ির শহুরে চৌহদ্দিটুকু পার হয়ে আমরা আবার চলে আসলাম অনাবিল প্রকৃতির মাঝে। থামলাম এই জায়গাটায়। ব্রিটিশ আমলে ডারিং নামে এক সাহেবের তত্ত্বাবধানে ছিল এই অঞ্চলটা। পরে তার নামেই এই জায়গাটা পরিচিতি পায়। স্থানীয় ভাষায় বাড়ি অর্থ গ্রাম। এখানে হলুদ, গোলমরিচ, আদার চাষ হয় ব্যাপকভাবে। এখানকার হলুদের কিছু বিশেষত্ব আছে যা GI ট্যাগ পেয়েছে। এছাড়া এখানে কফি প্ল্যান্টেশন হয়েছে। আশপাশে কিছু জায়গাকে পর্যটক আকর্ষণ স্থল হিসাবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, তবে সেসবে আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। চারপাশে পাহাড় ঘেরা এই উপত্যকাটা সামগ্রিকভাবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর মধ্য দিয়ে বাহনে চেপে চলতে চলতে সেই সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করতে পেরে আমরা যার পর নাই তৃপ্ত। আগে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাটা খারাপ থাকলেও এখন কিন্তু তা নয়। বিভিন্ন দিক থেকে আসা যায় এই অঞ্চলে। কাশ্মীরের কথাটা মাথায় না রেখে শুধুমাত্র একটা খুব সুন্দর উপত্যকা দেখতে এসেছি, এই কথাটা মনে রাখলে খুব ভালো হবে। কারণ যারা কাশ্মীরে গিয়েছেন তারা ওই কাশ্মীরের সাথে মিল গরমিল খুঁজতে গিয়ে সময়টা নষ্ট করে ফেলবেন। এর আসল সৌন্দর্যটা তাদের কাছে অধরাই থেকে যাবে। এখন সময় 2:40। আমরা চলেছি NH-59 ধরে দারিংবাড়ির আসল সৌন্দর্য আস্বাদন করতে করতে। মূল রাস্তা থেকে বিভিন্ন গ্রামের দিকে রাস্তা চলে গেছে। আমরা চলেছি সোরাডা অভিমুখে। রাস্তার দুপাশে চাষের ক্ষেতের পরিসর ক্রমশ কমছে, জঙ্গলের আধিক্য বাড়ছে। এদিকেও রাস্তাটা চওড়া করার কাজ চলছে। এই অঞ্চল প্রায় সম্পূর্ণভাবে আদিবাসীদের বসবাস। তাদের মধ্যে খ্রিস্ট ধর্মের চলই বেশি। খ্রিস্টান ধর্মপ্রচারকরা এই অঞ্চলে বেশ কিছু গির্জা তৈরি করেছেন। শিক্ষার প্রাথমিক প্রসারটাও তাঁদেরই অবদান।
রাস্তাটা এবার কিন্তু একেবারেই সংকীর্ণ হয়ে গেল, কার্যত সিঙ্গল লেন। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে এক নালা। রাস্তা এখনো সরু, এর অর্থ বহু আগে এই রাস্তাটা তৈরি করার পর থেকে সেটা এখনো চওড়া করা হয়নি। তাই একেবারে জঙ্গলের গন্ধ গায়ে মেখে আমরা চলতে পারছি। দারুণ অভিজ্ঞতা। রাস্তা চওড়া করলে প্রচুর গাছ কেটে সব পরিষ্কার করে দেওয়া হবে। এই রোমাঞ্চকর অনুভূতিটা কিন্তু আর থাকবে না। একটা ফরেস্ট চেকপোস্ট, জায়গার নাম বাইমেলা। আমরা এবার চলেছি পাহাড়ের কোল ঘেঁষে। খুব সুন্দর জায়গাটা। বাপাশে সবুজ পাহাড়, তার কোলে আমাদের এই রাস্তাটা এঁকে বেঁকে এগোচ্ছে। বাঁকের মুখটাতে দারিংবাড়ির বিভিন্ন হোটেলের বিজ্ঞাপন।
এখন আমরা চলেছি একদম ঘন জঙ্গলের মধ্য দিয়ে। মনে হচ্ছে জঙ্গলি শুঁড়ি পথে যাচ্ছি। দারুণ! একটা পাহাড় পার হচ্ছি, প্রথমে উঠেছিলাম, এবার নেমে যাচ্ছি। নিচের উপত্যকাটা দুই একবার উকি ঝুঁকি দিচ্ছে। ডান পাশে অন্য পাহাড়, কি সুন্দর সবুজ জঙ্গলে ঢাকা। আমরা আরও নামছি, তবে মনে হচ্ছে এই উতরাইটা শেষ হয়ে আসছে। আমরা এখন পাহাড়ের দীর্ঘ উতরাই রাস্তা শেষে একটা সমতল উপত্যকায় সুন্দর একটা জায়গায় এসে থেমেছি। এই জায়গাটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শুধু আমরা নয়, অনেকেই থেমেছেন এবং প্রকৃতির সৌন্দর্য, তার রূপ আস্বাদন করছেন। ঘড়িতে এখন সময় 3:10। সূর্য হেলে গিয়েছে পশ্চিমে। একটা ছোট স্রোতস্বিনীর ধারে এই জায়গাটা, চারপাশে পাহাড়ের ঘেরাটোপে বন্দি এই এক টুকরো সমতল, মাঝে একটা নালা বয়ে যাচ্ছে। একটা গরুর দলকে এখানে চড়াতে আনা হয়েছে। তাজা ঘাস আর জল উভয়ই এখানে প্রচুর। এই দিক থেকে আমরা এসেছি।
আমরা এই দিকটাতেই যাব। নালার জল বয়ে চলেছে কুলুকুলু শব্দে পূর্ব থেকে পশ্চিমে। অপার শান্তি চারপাশে, একদম শিল্পীর আঁকা ছবির মতো অসাধারণ ল্যান্ডস্কেপ। এই হলো রাস্তার উল্টো দিকটা, এই দিক থেকে নালাটি এসেছে। মিনিট 10 এখানে কাটিয়ে এবার আমরা আবার পথে নামব। বিকেল 4:40 নাগাদ আমরা রাস্তার ধারে এই মন্দিরটা দেখে থামলাম। মন্দিরটা কিন্তু বেশ বৈশিষ্ট্যপূর্ণ, ওড়িশার ঐতিহ্যবাহী রীতির মতো নয়। এখন আগের তুলনায় কিছুটা জনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে আমরা চলেছি। রাস্তা অনেকটা চওড়া হয়েছে, বাহনের গতিও বেড়েছে। পাহাড় এদিকটাতে তেমনভাবে নেই। ক্রমশ আলো কমে আসছে। ব্রহ্মপুরে পৌঁছাতে পুরো অন্ধকার নেমে আসবে।